সবাইকে স্বাগতম স্টেডিয়ামের আজকের এই পর্বে। আমি সাধারণত কোনো রিভিউ করি না, এটা আমার ধাঁচে নাই। আমি জাস্ট একজন ফ্যান হিসেবে খেলা দেখতে পছন্দ করি। কিন্তু তারপরেও গতকালকের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচ নিয়ে আসলে একটু আফটার ম্যাচ রিভিউ করতে চাই আবেগের জায়গা থেকে। আসলে প্রথমে বলতে চাই যে ফার্স্ট হাফে প্রথম দিকে খেলাটা স্টার্ট ছিল ভালো, কিন্তু সময় যত গড়াচ্ছিল তত দুইজনে যে ফিজিক্যাল হয়ে যাচ্ছিল, দুইটা টিমেই খুবই ফিজিক্যাল ব্যাটেল হয়ে যাচ্ছিল। মনে সাউথ আমেরিকান টিমগুলো আসলে যেরকম হয়, আর্জেন্টিনা এরকম খেলে না, কিন্তু কেন যেন কালকে তারা একটু কলম্বিয়া স্টাইলে একটু মানে খেলাটা খেলার চেষ্টা করছে। এই ক্ষেত্রে থ্যাঙ্কস টু রেফারি হচ্ছে যে একটা ভালো রোল প্লে করছে। যে পরিমাণ কার্ড পাওয়ার কথা ছিল আসলে ওই পরিমাণ কার্ড কোনো দলই পায় নাই। ইনফ্যাক্ট ফার্স্ট হাফে দুই দল মতো দুইটা কার্ড পাইছে, আর্জেন্টিনা একটা, ইংল্যান্ড একটা। যে জায়গায় কার্ড হওয়ার কথা ছিল আরও বেশি, রেফারি এক পর্যায়ে গিয়ে বুঝেই গেছে আসলে যে এটা একটা ফিজিক্যাল ব্যাটেল হইতে যাচ্ছে। তো এখানে উনি মনস্তাত্ত্বিকভাবে ওইভাবে নিজেকে সেট আপটাই করে নিছে যে ফিজিক্যাল ব্যাটেল হবে, আমি ওইভাবে প্রিপেয়ার্ড। এটা গেছে একটা বিষয়। আর শারীরিক ফুটবলে সাউথ অলওয়েজ আগায়া থাকবে। ইউরোপে ইটালি অনেকটা আগায়া থাকে শারীরিক ফুটবলে। ইংল্যান্ড যে পর্যায়ে ব্যাটেল আশা করছিলাম, এই পর্যায়ে ব্যাটেলটা আসলে দিতে পারেনি আসলে। তারপরেও তো রেফারি 50-50 যে ডিসিশানগুলো ইংল্যান্ডের পক্ষেই গেছে। সবগুলো ইংল্যান্ডের পক্ষে গেছে বিষয়টা এরকম না। অনেক সময় দেখা গেছে যে হ্যাঁ, এরকম 70-30, 50-50 চান্সগুলো আর্জেন্টিনার প্লেয়ারদেরকে মানে ফাউল করে ফেলে দেওয়ার পরেও এখানে রেফারি বাঁশিটা বাজায় নাই, বা 50-50 চান্স যেগুলো, এগুলা মানে ইংলিশ মিডিয়ার বলতে পারবে না যে না আর্জেন্টিনাকে ফেভার করা হয়েছে, আর্জেন্টিনা হচ্ছে যে আপনার ফিফার টিম হিসেবে খেলতেছে, এটা বলার অপশন নাই গতকালকের পরে। আর এরপরে আসি যে হচ্ছে যে ফার্স্ট হাফের পরে ফার্স্ট হাফের শেষে মধ্যাহ্নবিরতি চলার সময় বেলিংহাম মেসির সাথে একটা বাজে ব্যবহার করছে। একটা ইয়াং প্লেয়ার হিসেবে এরকম একটা লিজেন্ডারি প্লেয়ারের সাথে এই ধরনের ব্যবহার করাটা আসলে বেলিংহামের উচিত হয় নাই। আই হোপ বেলিংহাম এটাকে, তার অন্তত পক্ষে এটা উচিত হয় নাই। বেলিংহাম এই বিষয়টা তার একটু নজর দিলে ভালো হয়, ইংলিশ মিডিয়াও এটা নিয়ে একটু কথা বললে ভালো হয়। একটা লিজেন্ডারি প্লেয়ারের সাথে কীভাবে আচরণ করতে হয় সেটা তার জানা দরকার ছিল। সেকেন্ড হাফের শুরুতে আর্জেন্টিনা যখন মাঠে নামে তখন মেসি একটা কথা বলছিল, লেটস প্লে। আপনারা যারা একটু মানে লিপ রিডিং করতে পারেন বা কিছু আন্দাজ করতে পারেন, তারা একটু খেয়াল করলে দেখবেন মেসির কথাই ছিল এটা, যে লেটস প্লে। এখন এখানে অনেকে অনেকভাবে হয়তো বা এটাকে ডিপেন্ড করতে পারে। আর তারপরেও তো ইংল্যান্ড গুছিয়ে উঠতে পারতেছিল না, কিন্তু একটা কাউন্টার এটাকে যখন তাগলিয়াফিকো হচ্ছে মিস করে গেল, তখন হচ্ছে যে এখানে ওই প্লেয়ারটার নামটা আমি ভুলে গেছি ইংল্যান্ডের, সে ভালো একটা গোল, হেডে একটা ভালো গোল দিল। হেড বলতেছে, এখানে ক্রসটা থেকে সে একটা ভালো করছে। এখানে মলিনা তার ডিফেন্সে যে উইকনেসটা আছে এটা আবারও প্রকাশ হয়েছে। সেটা এখানে আর্জেন্টিনার ডিফেন্স কালকে একবারই ভাঙছে, সেটা এই একবারই একটা গোল খেয়েছে ওরা। আর গোলটা খাওয়ার পরে আর্জেন্টিনার যে রিদমটা শো করছে, ওই রিদমটা তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট এই টুর্নামেন্টে। পেরাদেসকে উঠায় নেওয়াটার সময় আসলে পেরাদেস খুশি ছিল না, স্কালোনি সেই জন্যে বিরক্ত হয়েছিল, আসলে পেরাদেস উঠতে চাচ্ছিল না, যেটা আমরা অন ক্যামেরায় দেখি নাই। আর এরপরে পেরাদেস উঠে যাওয়ার পরে আসলে এইখানে যখন নিকো গঞ্জালেসকে নামানো হয়েছে, তখন নিকো গঞ্জালেসকে নামানোর পরে মেসি কিন্তু রাইট উইংয়ে চলে গেছে, নিকো গঞ্জালেস লেফট উইংয়ে চলে গেছে। দেন হচ্ছে দুই পাশে ক্রসে যখন আসা শুরু করলো, এবং মাঝখানে হচ্ছে গতকালকে খেয়াল করতে যে আপনার এনজো ফার্নান্দেজ একটু ডিপে খেলতেছিল ম্যাকঅ্যালিস্টারের সাথে। তো আরও এই গোলটা খাওয়ার পরে যদি হাইড্রেশন ব্যাগ থেকে ফেরার পরেই ম্যাকঅ্যালিস্টারের একটা শট ছিল, যে শটটা হচ্ছে মানে পোস্টে লাগছে, রাইট পোস্টে ইংল্যান্ডের।
তখন হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে একটু ভড়কায় গেছি, আর এই জার্সিটার কথা মনে হয়ে গেছে, আর যে জার্সিটা কি আসলে কোপা কিনা। কিন্তু না, পরে ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো, কাজ করলো যে না, ইংল্যান্ডের সাথে আগে আর্জেন্টিনা যে দুইটা ম্যাচ খেলায় জিতলো, এই দুইটাই হচ্ছে এই মানে ডিপ ব্লু এই জার্সিটা পরে জিতছে আসলে। তখন আবার একটু মানে নিজেকে মনে হয়েছে না, আমি সান্ত্বনা দিতেই পারি। এরপরে তো সেই 84-85 মিনিট পর্যন্ত কোনো নাই, আলটিমেটলি কোনো প্রোগ্রেস নেই। তবে ভালো খেলতেছিল আর্জেন্টিনা যেভাবে ইংল্যান্ডের ডিফেন্স ভেঙে দিচ্ছিল বারবার। হ্যাঁ, এখানে একটা ইংল্যান্ডের ফল্ট থাকে। ফল্ট হচ্ছে ওরা প্রথম গোলটা দেওয়ার পরই নিজেদেরকে এইভাবে খুলসে বন্দি করে নেবে, এইভাবে হচ্ছে ওরা মানে সবাই 11টা প্লেয়ারই ডিফেন্সিভ হয়ে গেছে। সো এইটা আর্জেন্টিনার মতো একটা মানে যারা হচ্ছে যে একটু বিল্ড আপ খেলতে পছন্দ করে, ওদের সাথে আসলে এইভাবে খেললে আপনি জিততে পারবেন না। ওদের সাথে আপনি গোল দেওয়ার পরে একটু অ্যাটাকিং মাইন্ডে থাকতে হবে, একটু প্লেসিং করে খেলতে হবে না। আপনি সব ছেড়ে দিয়ে শুধু ডিফেন্সে চলে গেছেন। ইংল্যান্ড এক পর্যায়ে দেখলাম টমাস টুকেল, আমরা এটাও খেয়াল করছি যে ওর যে সবচেয়ে লম্বা যে ডিফেন্ডার আছে 6.5 ফুটের, ওনাকেও পর্যন্ত নামাইছে যে ডিফেন্ড করার জন্য। কিন্তু এটা কি টমাস টুকেল একবার চিন্তা করে না যে ঠিক আছে, আমি গোলটা লিগটা ধরে রেখে আমি একটু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করি। ওদের তো এই শক্তিটা ছিল, কিন্তু সামহাও তারা সেটা করতে চায় নাই। কেন করতে চায় না আমি জানি না। কালকের ম্যাচের যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল সেটা হচ্ছে সিমেনিওকে, জুলিয়ানো সিমেনিওকে উঠানোর পরে ডিপ বলকে নামানো। আর ফার্স্ট হাফে আর্জেন্টিনা খুবই হারাম বল খেলছে, বা আমাদের খুব ডার্টি বল খেলছে আসলে। ওইখানে একমাত্র অ্যাগ্রেসিভ মনে হয়েছিল তখন জুলিয়ানো সিমিওনেকে, ওই খেলাটাকে তখন রিদমটা ধরে রাখছিল। আর সেকেন্ড হাফে সিমিওনেকে উঠানোর পরে ডি পলকে নামানো যে সিদ্ধান্তটা ছিল, ওই সিদ্ধান্তটা ছিল হচ্ছে বেস্ট। কারণ মেসি রাইট উইংয়ে চলে যাওয়ার পরে তখন লং বল দেওয়ার মতো কেউ ছিল না আসলে, তখন ওই ডি পলে হচ্ছে লং বলটা প্রোভাইড করতেছিল। এটা একটা বেস্ট সিদ্ধান্ত। আর আলভারেজ তো চেষ্টা করে গেছে, হয়নি। লাউতারো মার্তিনেজটা যখনকে নামানো হলো, এটা হচ্ছে গেম চেঞ্জার সাবস্টিটিউট আমি মনে করি অন্তত পক্ষে। আর মেসি যে ও মাই গড কী বলবো মেসিকে নিয়ে আছে, ও হচ্ছে যে প্রথম যে অ্যাসিস্টটা করলো এনজোকে দিয়া, ওইটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মেসি কিক নিতে, সবাই মানে সব ডিফেন্ডার মনে করছে মেসি কিক নেবে সেকেন্ড বারে কিক নেবে ওর ট্রেডমার্ক কিক। কিন্তু না, মেসি এখানে কী করলো, কিকটা না নিয়ে সে ডিরেক্ট এটা এনজোকে দিয়ে দিল। এনজো এখান থেকে গোল করলো। হ্যাঁ, এনজো ফার্স্ট হাফে শট নিছে, সেটা বাইরে রাখতে পারে নাই, পোস্টে রাখতে পারে নাই। সেকেন্ড হাফে কিক নিছে, সে সেকেন্ড হাফে কিক নেওয়ার পরে কিন্তু সেটা পিকপোর্ট সেটাকে সেভ করে দিছে। এইবার গিয়ে সে সফল। এই যে ডেডলকটা ভাঙার পরেও কিন্তু ইংল্যান্ড আবার তাদের কুলসবন্দি হয়েছিল। ওদের টার্গেট ছিল যে আমি খেলাটা 90 মিনিট প্লাস করে নিয়ে যাব, আমি এটা এক্সট্রা টাইমে নিয়ে যাব। কিন্তু আর্জেন্টিনা, আমি পরে আফটার ম্যাচ প্রেস কনফারেন্স থেকে যেটা শুনলাম, আলভারেজের মুখ না লাউতা হ্যাঁ লাউতারো মার্টিনেজের কাছ থেকে, লাউতারো হচ্ছে সে বললো যে যখন গোল হচ্ছিল না তখন মেসি বলতেছে যে খেলে যাও, শেষ 20 মিনিটে আমরা গোল বের করে নেবো, আমি তো আসি। তো দেখেন একটা মানুষের কত পরিমাণ কনফিডেন্ট খেলাটার প্রতি। আর এর আগের দিন জাতান ইব্রাহিমিচ একটা কথা বলছিলেন যে 86 বিশ্বকাপে তো হ্যান্ড অফ গড দেখছেন, এবার গড অফ লেফট ফুট দেখবেন, ঠিক আছে। এটা খুব ভাল লাগে যে ফ্যান হিসাবে। সেকেন্ড গোলটা তো দেখছেন সেটা, আবারও খুব খারাপ লাগতেছে যখন ম্যাকঅ্যালিস্টার কিক করলো, পিন পয়েন্ট শট, কিন্তু তারপর এটা পোস্টে গিয়ে লাগছে, ইংল্যান্ডের বাম দিকে পোস্টে লাগছে। এখান থেকে মেসি বলটা পিক করার পরে সবার ধারণা ছিল সে যেমন আবার একটা মন্টিয়েল ছিল এখানে, মন্টিয়েল এখানে রান মুভ করবে, রান নেবে, আর মেসি সেটা মন্টিয়েলকে দিয়ে দিবে হয়তো বা। কিন্তু এইখানেও সে ভুল মানে কি সবাইকে ভুল প্রমাণ করে কী করলো, মানে সে একটা মানে রিভার্স টার্ন নিয়ে সেটা একটু মানে এই কর্নারের কাছে গিয়ে সে রাইট ফুটে, তার হচ্ছে সবচেয়ে উইক ফুট, ওই উইক ফুটে সে একটা ক্রস করে এবং সেখানে লাউতারিকে সেটা পিক করে। মানে ওই যে জিনিয়াস থিঙ্কিংগুলো আসলে জিনিয়াস থিঙ্কিংই হয়। মানুষ মেসিকে বলে যে হচ্ছে ফিফা বয়, আসলে এটা ঠিক না। এইভাবে একটা মানুষকে আপনি ছোট করতে পারবেন না। মেসির লিগাসিটাকে আপনি এভাবে ছোট করার কোনো কারণই আমি দেখি না। আপনারা যারা আছেন মেসি হেটার,
আপনি তাকে হেট করেন ঠিক আছে, কিন্তু তার যে খেলাটা তার খেলার সৌন্দর্যতাটাকে আপনি উপভোগ করেন না কেন? ওই খেলার সৌন্দর্যতাটা যদি আপনি উপভোগ করতে পারেন, আপনি ফুটবলে অনেক কিছু উপভোগ করতে পারবেন। মেসি কালকে যে খেলাটা দিল, এরপরে ওই খেলার পরে সে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট সে একটা গোল পাইলে হয়তো মানে কনফার্ম ছিল। কারণ এখন তো আবার এই থার্ড প্লেসের একটা বিষয় আছে, কিলিয়ান এমবাপ্পে আবার এখানে অ্যাসিস্ট এবং গোল স্কোরিং করলে সেটা অন্য পর্যায়ে যাবে। আর মেসির ক্ষেত্রে যেটা হবে, সে আমার ধারণা সে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটাই পাবে। আগেও গোল্ডেন বুট এক দুজন খেলোয়াড় পাইছে, আমি যদি মাইট বি নট রং, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি। মেসি 39 বছর বয়সে একটা মানুষ গোল্ডেন বল এবং গোল্ডেন বুট যদি একসাথে পেয়ে যায়, চিন্তা করতে পারেন বিষয়টা কি দাঁড়ায় তার মধ্যে। আচ্ছা, এটা কি ফিফা মানে কি অর্গানাইজ করে দিছে যে তুমি একসাথে ফিফা মানে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পাবে? আমার মনে হয় না। এবং গোল্ডেন বল গোল্ডেন বুট পেয়ে গেলে নভেম্বরের মতো ব্যালন ডিওর পাওয়াটাও অসম্ভব কিছু না, এবং ফিফা দ্য বেস্ট পাওয়াটাও অসম্ভব কিছু না, আমি মনে করি আর কি। আর্জেন্টিনাকে নিয়ে কি বলবো? আর্জেন্টিনা স্কালোনিকে নিয়ে কি একটা কথাই বলতে পারি, তার টেকনিক্যাল এবং টেকটিক্স নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু এখন যদি সে ফাইনালে দলকে উঠাই দিছে, কি বলবো, সে মাস্টার ক্লাস। এখন সে আরও ফাইনাল যদি জিতে দেয় তাহলে তার টেকনিকটাই ভালো ছিল, আমরা মেনে নেব। যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।